Good morning, sir. গুড মর্নিং। সিট ডাউন। সবাই ভালো আছেন নিশ্চয়ই? তো আজকের আমাদের এই ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্লাস 6-এর জ্যামিতি বিষয়ের কতগুলো প্রশ্নের উত্তর। ঠিক আছে? এর আগে আমরা পাটিগণিতের অনেক রকমের অঙ্ক নিয়ে আলোচনা করেছি। তো আজকে ক্লাসে আমরা যে সমস্ত জিনিসগুলো আলোচনা করবো সেগুলো হচ্ছে জ্যামিতি বিষয়ের উপর। ঠিক আছে? তো দেখো, প্রথমেই বলা হয়েছে যে 18 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার ও 18 সেন্টিমিটার বাহু দ্বারা গঠিত ত্রিভুজের বাহুভেদের নাম কি? আমরা জানি ত্রিভুজের বাহুভেদে এবং কোণ ভেদে বিভিন্ন রকমের নাম দেওয়া হয়, তাই তো? বাহুভেদে ত্রিভুজের কত রকমের নাম হয় বলো তো দেখি? বাহুভেদে ত্রিভুজের কত রকমের নাম হয়? কি কি বলো? একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, আগে লিখে দাও, বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে? একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। আরেকটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। এই তো বাহুভেদের ত্রিভুজকে তিন রকমের আমরা শ্রেণীতে ভাগ করতে পারি। একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজ। এখন নামের মধ্যে কিন্তু কোন প্রকারের ত্রিভুজ কাকে বলা হয় সেটা কিন্তু নামের থেকে আমরা পড়ে বুঝতে পারি। যেমন বিষমবাহু, বিষম মানে যেটা সমান নয়, যেটা সমান নয়, অর্থাৎ যদি ত্রিভুজের তিনটি বাহু যদি অসমান হয়, ত্রিভুজের তিনটি বাহু যদি অসমান হয় তাহলে সেটিকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। ধরো এটি একটি বাহু, এটি একটি বাহু আর এটি একটি বাহু, এই তিনটি বাহু দ্বারা একটা ত্রিভুজ অঙ্কন করা হলো। এখন দেখা যাচ্ছে স্পষ্টই যে যদি আমরা নাম দিই এ বি সি, তাহলে এ বি সি ত্রিভুজের এ বি বাহু সব থেকে ছোট বাহু, বটে কিনা আমাদের বলো? এরপরে কে বড় বটে? এসি বাহু। আর বিসি বাহু সব থেকে বড়। অর্থাৎ তিনটি বাহুই কিন্তু অসমান, তিনটি বাহু কি অসমান, অতএব এটিকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। এখন দেখো আরেকটা আমি ত্রিভুজ এঁকে দিচ্ছি। দেখো এখানে এই ত্রিভুজটি দেখো দেখতে মোটামুটি কেমন হচ্ছে, যে তিনটি বাহুর দৈর্ঘ্য কিন্তু এদের এটি সমান। এই ত্রিভুজটির তিনটি বাহুর মাপ সমান, অতএব এটিকে বলা হয় সমবাহু। সম মানে সমান, বিষম মানে অসমান, সম মানে সমান। তাহলে যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে বলা হয় কি? সমবাহু ত্রিভুজ। আর সমদ্বি, দ্বি 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 মানে দুই, তাহলে যে ত্রিভুজের দুটি বাহু সমান, দেখো এই ত্রিভুজটির এই বাহুর সঙ্গে এই বাহু সমান, মানে দুটি বাহু সমান, অতএব এর নাম হবে সমদ্বিবাহু ত্রিভুজ। যদিও এগুলি আমাদের আলোচনা করা ছিল না, কিন্তু আমি স্পষ্টভাবে ধারণা দেওয়ার জন্য আমি এটি আলোচনা করে দিলাম। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমার ওই প্রশ্নে। প্রশ্নে 18 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার এবং 18। দেখো 18-র সঙ্গে 18-র মিল আছে, কারণ দুটি বাহু সমান। ত্রিভুজটি যে ত্রিভুজটির কথা বলা হয়েছে, ধরো সেটি এই ত্রিভুজটি, একটি বাহুর দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, আরেকটি 10, আরেকটি 18। তাহলে এই 18-র সঙ্গে 18 সমান, তাহলে এটি কেমন ত্রিভুজ হবে বলো? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের অন্তর্গত হবে সেটি। ঠিক আছে? তাহলে এটি হবে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এক নাম্বারটা বুঝতে পারলে এরপর চলে যাও 2 নম্বর প্রশ্নে। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? ত্রিভুজের তিনটি কোণ, তাহলে ত্রিভুজের কয়টি অংশ যদি বলা হয়? আমি ধরো একটি ত্রিভুজ আঁকছি, ধরো একটি ত্রিভুজ, এই ত্রিভুজের কয়টি অংশ বলো? মোট কয়টি অংশ? মোট কয়টি অংশ বলো? মোট অংশ কয়টি? না, ভুল। ধরো আমি যে নাম দিই এ বি সি, এ বি সি ত্রিভুজের কয়টি অংশ? 9টি অংশ। কটি
অংশ? দেখো কি কি না, বাহু আছে কয়টি বলো? বাহু তিনটি। কোণ কোণ কয়টি আছে? তাহলে বাহু আছে তিনটি, কোণ আছে তিনটি, আর তিনটি কি আছে? শীর্ষবিন্দু। কি আছে? শীর্ষবিন্দু আছে তিনটি। তাহলে মোট কয়টি হলো? 9টি অংশ হলো। ত্রিভুজের কয়টি অংশ? 9টি অংশ। কি কি? 3টি বাহু, 3টি কোণ, 3টি শীর্ষবিন্দু। এখন এই যে ত্রিভুজটি দেওয়া আছে, সেটি 3টি কোণকে যদি আমরা পরিমাপ করে যোগ করে দিই, আচ্ছা বলো তো, কোণ, ত্রিভুজের কোণ যে মাপা হয়, তোমাদের জ্যামিতি বক্সে একটা যন্ত্র আছে, সেই যন্ত্রটির নাম কি, যেটির সাহায্যে আমরা ত্রিভুজের বা কোনো একটি কোণের পরিমাপটা মাপি? চাঁদা বলে, আমরা এমনি বলি চাঁদা, কিন্তু ওর অ্যাকচুয়ালি নাম হচ্ছে প্রোটেক্টর। ঠিক আছে? মানে সেই প্রোটেক্টরের সাহায্যে আমরা কোণের মান মাপি। তো ধরো যদি আমরা সেই চাঁদার সাহায্যে যদি আমরা একটা কোণ মেপে দেখাই এখানে, এবং যদি যোগ করি, তোমরা কি চাঁদা এনেছো বা প্রোটেক্টর এনেছো? কি আছে কি কারোর সামনে এখন? আছে? দেখি। হ্যাঁ, তো এই যে এটি হচ্ছে তোমাদের প্রোটেক্টর। এটির সাহায্যে আমরা কি করি? কোনো কোণের মান মাপি। ঠিক আছে? তো ধরো এটিকে আমরা এইভাবে বসাচ্ছি, এইভাবে বসাচ্ছি, তাহলে এই কোণের মান কত হচ্ছে? দেখো, এই কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। কত? 60 ডিগ্রি। এরপর এটিকে মেপে দেখি কত হচ্ছে। দেখো, এটির মাপ হচ্ছে তোমার, ঠিক স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, না বড়টি হলে ভালো ছিল। এটি হচ্ছে 45 ডিগ্রি। এটি হচ্ছে 45 ডিগ্রি। আর এটিকে এবার মেপে দেখছি, দেখো কত হচ্ছে, 75 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এখন দেখো আমরা এই প্রোটেক্টরের সাহায্যে 3টি কোণ মেপে দিলাম, হ্যাঁ, এবং লিখেও দিলাম, এবং আমরা যোগ করি, তাহলে যদি 75 ডিগ্রি আর 60 ডিগ্রি আর 45 ডিগ্রি যদি আমরা যোগ করি, তাহলে কত পাচ্ছি? দেখো, 5 5 10 0 হাতে 1, 5 2 11 হাতে 18, কত হয়ে গেল? 180 ডিগ্রি। 100। এখন ব্যাপারটা হচ্ছে, ত্রিভুজটি যেভাবেই অঙ্কন করি না কেন, তাতে কোনো আসে যায় না, ত্রিভুজের 3টি কোণের মান কিন্তু সব সময় 180 ডিগ্রি হবেই হবে। আচ্ছা, দেখা যাক আমরা আরেক রকমের ত্রিভুজ এঁকে দেখছি। তাহলে এখন আমরা একটা অন্য রকমের ত্রিভুজ আঁকছি, অন্য রকমের ত্রিভুজ এঁকে কোণগুলি মাপছি, মেপে যোগ করছি। দেখো, এটি আমি দেখি, এটি হচ্ছে 100 ডিগ্রি, এই কোণটির মান হচ্ছে 100 ডিগ্রি, আর এই কোণটির মাপ হচ্ছে 50 ডিগ্রি। এটি হচ্ছে 50 ডিগ্রি, আর এই কোণটির মাপ হচ্ছে 30 ডিগ্রি। এটির মাপ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখন 3টি কোণের যোগ করি নাকি? তাহলে 100, 50 আর 30 যোগ করলে কত হলো? 180 ডিগ্রি। তার মানে এটি প্রমাণিত যে ত্রিভুজের যে কোনো ভাবে ত্রিভুজটা আঁকা হোক না কেন, ত্রিভুজের 3টি কোণের যোগফল সবসময় কত হবে? 180 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এটি উত্তর হয়ে গেল। এরপর 3 নম্বর দেখো, কোন বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে ব্যাস কত? তাহলে ব্যাসার্ধ, ধরো এটা কেন্দ্রবিন্দু, এখন এই কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, না আন্দাজি করছি, ধরো সঠিকভাবে না হতে পারে, তোমরাকে আমি কেবল কনসেপ্টটা দিয়ে দিচ্ছি। ধরো এটি একটি বৃত্ত, ও যার কেন্দ্র, এটি হলো ও কেন্দ্রীয় বৃত্ত। কি হলো? ও কেন্দ্রীয় বৃত্ত। তো বলা হচ্ছে কোন বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধ মানে কেন্দ্রবিন্দু থেকে পরিধি পর্যন্ত বিস্তৃত যে সরলরেখা,
নাকি? এটি হচ্ছে ব্যাসার্ধ। তো ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে ব্যাসার্ধ দৈর্ঘ্য যত ব্যাসের দৈর্ঘ্য তার দ্বিগুণ হবে। কোন সময় থাকে আবার যে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া থাকলো, মন দিয়ে শোনো, আমরা এই যে 10টি প্রশ্ন লিখেছি এই 10টি প্রশ্নই শিখবো, আর কিচ্ছু শিখবো না এটি তো নয়। এই সম্পর্কিত আরো যে বিভিন্ন সমস্যা আসতে পারে পরীক্ষার সময় প্রশ্নপত্রে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করে যাচ্ছি এক এক করে। তাহলে ধরো এটি তো উত্তর পাওয়া গেল যে ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে? আরো 10, মানে 10 গুণিত 2 মানে 20 হবে। এখন কোন সময় থাকে যে কোন বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া থাকলো, ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলা হলো, তখন তোমরা কি করবে? তার অর্ধেক করে দিবে, 2 দ্বারা ভাগ করে দিবে। ব্যাসটা বড়, ব্যাসার্ধটা ছোট। ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস হয়। অন্য দিক থেকে বলতে হয় ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক। বুঝতে পারছো তো? নেক্সট কোশ্চেন হচ্ছে কোন একটি কোণ আছে যার মান 70 ডিগ্রি। তো 70 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? দেখো পূরক কোণের মান এখানে বলা হয়েছে। পূরক কোণ আরেক প্রকার এরকম কোণ আছে যার নাম হচ্ছে সম্পূরক কোণ। তোমরা মনে করতে পারছো তো? হ্যাঁ, একটা হচ্ছে পূরক কোণ, একটা হচ্ছে সম্পূরক কোণ। কোন সময় সম্পূরক কোণের মানও বের করতে বলা হয়। তো দেখো 70 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? আমি প্রথমেই বলছি, যদি পূরক কোণের মান বের করতে বলা হয় তাহলে যে কোণের মানটি দেওয়া আছে সেটিকে বিয়োগ করতে হবে কত থেকে? 90 ডিগ্রি থেকে। তাহলে 90 ডিগ্রি থেকে 70 ডিগ্রি তুমি যদি বিয়োগ করে দাও তো পেয়ে যাবে কত? 20 ডিগ্রি। তার মানে 70 ডিগ্রি পূরক কোণের মান হবে 20 ডিগ্রি। তো সম্পূরক কোণের মান বের করতে করার সময় কি করবে? দেওয়া কোণটিকে বিয়োগ করবে কত থেকে? 180 ডিগ্রি থেকে। তাহলে 180 ডিগ্রি থেকে যদি 70 ডিগ্রি আমরা বিয়োগ করি তাহলে হবে 110 ডিগ্রি। তাহলে 70 ডিগ্রি কোণের পূরক কোণের মান হবে কত? 20 ডিগ্রি আগে বের করে নিয়েছিলাম। আর 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান হবে 110 ডিগ্রি। সোজা কথায়, সহজ কথায় মনে রাখবে, পূরক কোণের মান বের করতে হলে 90 ডিগ্রি থেকে দেওয়া কোণটি বিয়োগ করবে, আর সম্পূরক কোণের মান বের করতে বলা হলে 180 ডিগ্রি থেকে দেওয়া কোণের মানটি বিয়োগ করে দেবে। বুঝতে পারছো? হ্যাঁ, নেক্সট কোশ্চেন দেখো, সমরেখ বিন্দু কাকে বলে? সমরেখ বিন্দু কাকে বলে? সমরেখ বিন্দু কাকে বলে? সমরেখ, সম মানে একই বা সমান, রেখ মানে রেখা। তার মানে একই সরল রেখার উপর যেসব বিন্দুগুলি রয়েছে, ধরে এটি একটি সরল রেখা, এটি কি সরল রেখাংশ, এর মধ্যে কতগুলি বিন্দু আছে? অসংখ্য বিন্দু আছে। সেই অসংখ্য বিন্দুগুলির মধ্যে আমি কতগুলো চিহ্নিত করে দিলাম, 4টি কোণ। ধরো এটি এ কোণ, এই এ বিন্দু, এটি বি বিন্দু, এটি সি বিন্দু, এটি ডি বিন্দু। এখন এ বি সি ডি 4টি যে বিন্দু উল্লেখ করেছি আমি এখানে ছবিতে, এটির বৈশিষ্ট্য কি দেখতে পাচ্ছি না? এই বিন্দুগুলি একটি সরল রেখার উপরে অবস্থিত, একটি সরল রেখার উপরে অবস্থিত। তার মানে একই সরল রেখার মধ্যে অবস্থিত বিন্দুগুলোকে বলা হয় সমরেখ বিন্দু। তাহলে আমরা সংজ্ঞা স্বরূপ কি বলতে পারি না? একই সরল রেখার মধ্যে অবস্থিত কোণগুলি বিন্দুগুলিকে সমরেখ বিন্দু বলে। সমরেখ বিন্দু, বুঝতে পারছ? হ্যাঁ, মানে একই সরল রেখায় যে বিভিন্ন বিন্দুগুলি আছে সেই বিন্দুগুলিকে বলা হয় সমরেখ বিন্দু। এক্ষেত্রে যদিও প্রশ্ন করা হয়নি তবু আমি বলে দিচ্ছি, এরকম আরেকটা সংজ্ঞা থাকে কোন সময়, সেটি সমবিন্দু কাকে বলে? সমবিন্দু সরল রেখা,
সম বিন্দু সরল রেখা কাকে বলে? অনেক সময় থাকে কিন্তু সমবিন্দু সরল রেখা কাকে বলে? যখন একাধিক সরল রেখা একটি বিন্দুতে মিলিত হয়। ধরো এটি একটি বিন্দু, এই বিন্দুতে এই দিক থেকে একটি সরলরেখা এসেছে, এই দিক থেকেও একটি সরলরেখা এসেছে, এই দিক থেকেও একটি সরলরেখা গেছে, এই দিক থেকেও একটি সরলরেখা গেছে, এই দিক থেকেও একটি সরলরেখা এসেছে। মানে এখানে 5টি সরলরেখা আছে তো, দেখো 5টি সরলরেখা কিন্তু একটি বিন্দুতে মিলিত হয়েছে। হয়েছে কি না হয়েছে? তো তাকে বলা হয় সমবিন্দু সরল রেখা। সমবিন্দু সরল রেখা যখন একাধিক সরল রেখা একটি বিন্দুতে মিলিত হয়, তখন সেই সমস্ত সরল রেখাগুলিকে বলা হয় সমবিন্দু সরল রেখা। এরপর দেখো পরের প্রশ্ন, যে দুটি সরল রেখাংশ পরস্পর লম্বভাবে থাকবে। লম্ব মানে কি? লম্ব মানে না বাম দিকে হেলে থাকবে না ডান দিকে হেলে থাকবে। মনে করো এটি হচ্ছে একটি সরল রেখা, এখন এই সরল রেখাটির উপর আরেকটি সরল রেখা দণ্ডায়মান আছে। এটি কিন্তু লম্বভাবে বলা যাবে না, কারণ হেলে আছে, বাঁ দিকে হেলে আছে। আবার এটিকেও কিন্তু বলা যাবে না লম্ব সরল রেখা, এটিও ডান দিকে হেলে আছে। যদি কোনো সরল রেখার উপর আরেকটি সরল রেখা সোজাসুজি দাঁড়িয়ে থাকে, তাই এটিকে বলা হয় লম্ব। এটিকে কি বলা হয়? লম্ব। তাই লম্ব কাকে বলে? যখন কোনো সরল রেখার উপর আরেকটি সরল রেখা এমন ভাবে অবস্থান করে যাতে দুই দিকের কোণের মান সমান হয়। দুই দিকের কোণের মান সমান হয়। দেখো প্রথমটি ধরো আমি একটু মুছে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তাহলে এই যে এই সরল রেখাটি, ধরো এটি একটি এবি সরল রেখা, এটি ও, ধরো এটা সিও, সিও একটি সরল রেখা এবি সরল রেখার উপর দাঁড়িয়ে আছে। কেমন ভাবে দাঁড়িয়ে আছে? সোজাসুজি না হেলে? হেলে। হেলে থাকলে কি হবে? এদিকের কোণটি ছোট হবে, এদিকের কোণটি বড় হবে। ঠিক আছে? আবার যদি ধরো এদিকে আমরা মুছে দিই, এবার যদি এদিকে সরলরেখাটি নিয়ে নিই, তাহলে কি হবে? এদিকের কোণটি ছোট হচ্ছে, এদিকের কোণটি বড় হচ্ছে। এরকম হলে হবে না। এমন ভাবে দাঁড়িয়ে থাকবে সরলরেখাটি যে দুই দিকের কোণের মান সমান সমান হবে। তাহলে এই সরলরেখার উপরটি, এই এবি সরলরেখার উপর যদি একটি সরলরেখা এইভাবে দাঁড়িয়ে থাকে, এইভাবে, তাহলে কি হলো? এদিকের কোণটিরও মান যা হবে, এদিকের কোণটিরও মান একই হবে, মানে দুই দিকের কোণের মান সমান হবে। তখনই বলা হবে যে এই সরলরেখাটি এবি সরলরেখার একটি লম্ব। আর লম্ব ক্ষেত্রে সেই সময় কিন্তু এও বলতে পারবে যে যদি এবির উপর সিও লম্ব হয়, তার মানে সিওর উপর বিও লম্ব। কিন্তু বুঝতে পারছি কি না? মানে একটি সরলরেখা যদি অপর একটি সরলরেখা লম্ব হয়, তো সেই লম্বটি কিন্তু অন্য সরলরেখাটিরও লম্ব হবে। মানে সিও বিওর লম্ব বটে, আবার বিও সিওর লম্ব বটে। সিওর এও এর লম্ব বটে ওসি, তো সিও এরও লম্ব বটে এও। মানে একে অপরের লম্ব হবে যদি তাদের মধ্যে কোণের মান 90 ডিগ্রি হয়। তাহলে এক্ষেত্রে আরেকটি বলা দরকার যে এই যে একটি সরল রেখা, এই সরল রেখার একটা বিন্দু আছে, তাহলে এই বিন্দুতে একটা কোণ আছে। কোণ আছে কি না আছে? যে কোণটি আমরা দেখতে পাচ্ছি না, যে কোণটি কিন্তু কোণ আছে বলে মনে হচ্ছে না। ব্যাপারটা একটু মানে ভাববে আমি যেটা বলছি। মনে করো আমি একটা উদাহরণ দিচ্ছি, এটি একটি সরলরেখা, এটি একটি সরলরেখা, দুটি সরলরেখা। মাঝখানে আমরা কি দেখতে পাচ্ছি? কি দেখতে পাচ্ছি? কোণ দেখতে পাচ্ছি। এখন ধরে নাও এই সরলরেখাটিকে একটু আমরা ডান দিকে নিয়ে এলাম, তারপরে আবার ডান দিকে করলাম, আবার ডান দিকে করলাম, এদিকেও আবার এদিকে নিয়ে এলাম, তারপরে আবার মানে সোজা করছি আর কি। ধীরে ধীরে কি করছি? সোজা করছি। যখন সোজা হয়ে গেল তখন কিন্তু কোণটি আছে কি নেই বলো? কোণ তো নষ্ট হওয়ার নয় না। কোণটি যেমন যেমন দুটো সরল রেখাকে আমরা টেনে নিচ দিয়ে করে দিলাম, কোণের মানটি কি হলো? বাড়তে 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 বেড়ে গেল।
এবং যখন সোজা হয়ে গেল তখন কোণটির মান কত দাঁড়ালো বলো? 180 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রি কোণকে কি কোণ বলা হয়? সরল কোণ। কি কোণ বলা হয়? সরল কোণ। তাহলে 90 ডিগ্রির কোণকে কি বলা হয়? সমকোণ। সমকোণ মনে রাখবে, 180 ডিগ্রি কোণ, 180 ডিগ্রি মানের কোণকে বলা হয় সরল কোণ, আর 90 ডিগ্রি মানের কোণকে বলা হয় সমকোণ। এখন যদি বলা হয় এক সমকোণ এক সরল কোণের কত অংশ, বলো দেখি কি উত্তর হবে? আমি যদি প্রশ্ন করি যে এক সমকোণ এক সরল কোণের কত অংশ, এক সমকোণ এক সরল কোণের কত অংশ? অর্ধেক। আরে বাবা, 90 ডিগ্রি, 90 ডিগ্রিটা 180 ডিগ্রির কত অংশ? কই বলতে পারলে চট করে? আচ্ছা, এক সরল কোণ এক সমকোণের কত গুণ? দ্বিগুণ। দ্বিগুণ। যে বড় হয় সে গুণ হয়, যে বড় হয় সে ছোটটির গুণ হয়, আর ছোটটি বড়টির অংশ হবে। 90 ডিগ্রি 100 ডিগ্রির কত গুণ? এটা ভুল। 90 ডিগ্রি 100 ডিগ্রির কত অংশ, এটি ঠিক। ছোটটি হবে অংশ আর বড়টি হবে গুণ। তাহলে বলো 90 ডিগ্রি 180 ডিগ্রির কত অংশ? অর্ধেক অংশ, ব্র্যাকেট 2 অংশ। এবারে বলছি যে 180 ডিগ্রি 90 ডিগ্রির কত গুণ? দ্বিগুণ। দ্বিগুণ, ডবল। ঠিক আছে, তাহলে এগুলো হয়ে গেল। এরপর দেখো পরের প্রশ্ন। আমি কিন্তু এই প্রশ্নগুলি করে যাচ্ছি এমন নয়, এই প্রশ্নগুলির সঙ্গে জড়িত আরো কি কি প্রশ্ন হতে পারে আমি একবারই কিন্তু করে নিয়ে যাচ্ছি। ঠিক আছে তো, বুঝতে পারছো তোমরা? এরপর দেখো, তাহলে কি হলো? এটা দুটি সরলরেখা রেখাংশ পরস্পর লম্বভাবে থাকবে, ওই সরলরেখা দুটির মধ্যবর্তী কোণের মান কত হবে? একে যদি অপরের লম্ব হয় তাহলে সেই দুটি সরলরেখার মধ্যে কোণের মান কত হবে? 90 ডিগ্রি হবে। ধরো এটি একটি সরলরেখা, এটি একটি সরলরেখা। এই দুটি কোণ যদি একে অপরের লম্ব হয়, যদি একে অপরের লম্ব হয় তাহলে সব সময় এদের মধ্যে মধ্যবর্তী কোণের মান হবে 90 ডিগ্রি। তুমি যেভাবে আঁকো, মনে করো তুমি এইভাবে আঁকলে আর এইভাবে আঁকলে, তাহলে এটির মান হবে কত? 90 ডিগ্রি। আবার তুমি এইভাবে করতে পারো, এভাবে করলে এইভাবে করলে, তাহলে এটিরও মান 90 ডিগ্রি। মানে যদি দুটি সরলরেখা একে অপরের লম্ব হয়, যদি একটি সরলরেখা অপরের লম্ব হয় তাহলে সেই দুটি সরলরেখার মধ্যে মধ্যবর্তী কোণের মান হবে 90 ডিগ্রি। ঠিক আছে, এরপর দেখো পরেরটি। সমবাহু ত্রিভুজের তিনটি কোণের মানের অনুপাত কত? তোমাদের হয়তো পাটিগণিত অনুপাত পড়েছো। সমবাহু ত্রিভুজ আমি কিছুক্ষণ আগে এঁকে দেখিয়ে দিয়েছিলাম। সমবাহু ত্রিভুজ কাকে বলে? সমবাহু ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজের তিনটি বাহুই সমান, তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তাহলে মনে করো এটি একটি বাহু, এটি একটি বাহু, এটি একটি বাহু, তিনটি বাহুই সমান। যদিও আমি হাতে করছি শুধু, হলো না, একটু আমি আবার চেষ্টা করছি। এটি একটি ত্রিভুজ, ধরে নাও তোমার তিনটি বাহুর মাপ সমান, না হলে ধরে নাও সমান। এটি একটি ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটি বাহুর মাপ সমান, দৈর্ঘ্যটা সমান, তিনটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে কি বলা হবে? সমবাহু ত্রিভুজ। এবং বলা হচ্ছে সমবাহু ত্রিভুজের তিনটি কোণের মান, কোণগুলি কত কত হবে? আচ্ছা বলো দেখি, আমরা একটু আগে যেটা বললাম যে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। এবার এটি বুঝে নাও
যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য যদি সমান হয়, ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে তিনটি কোণের মানও সমান হবে। আবার তিনটি কোণের মান সমান হলে বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। বুঝতে পারলে? তাহলে কি কি বললাম? ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যদি সমান সমান হয় তাহলে কোণগুলি সমান সমান হবে। আবার কোণগুলি যদি সমান সমান হয় তাহলে বাহুগুলিও সমান সমান হবে। তাহলে এখানে বলা আছে সমবাহু ত্রিভুজ মানে তিনটি বাহু সমান সমান বলেই দেওয়া আছে। তাহলে তিনটি কোণের মানও সমান সমান হবে, যতই হোক কিন্তু সমান সমান হবে। এখন আমরা তো জানি যে তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে একটি কোণের মান কত? কি করে পাওয়া যাবে? কি করে পাবে? 180 কে 3 দ্বারা ভাগ করে। তিনটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় আর যদি প্রতিটি কোণের মান সমান হয় তাহলে একটি কোণের মান কত হবে? 3 দ্বারা ভাগ করলে পাবে 3 6 18, মানে 7 ডিগ্রি করে হবে। তাহলে এখন তিনটি কোণের মাপ কত এটা দেওয়া প্রশ্ন করা হয়নি, কিন্তু তিনটি কোণের মান কত এটি বলা হয়নি। তিনটি কোণের মানের অনুপাতটি কত, তাহলে অনুপাত তো আমরা জানি। তাহলে প্রথম কোণ, দ্বিতীয় কোণ, তৃতীয় কোণ, তিনটি কোণ, এটিও 60 ডিগ্রি, এটিও 60 ডিগ্রি, এটিও 60 ডিগ্রি। তাহলে অনুপাত আমরা বের করতে শিখেছি। তাহলে কত হবে? অনুপাতটি কত হবে? কাটাকাটি করে দাও, লঘিষ্ঠ আকারে করে দাও। ডিগ্রিগুলো তো কেটে যাবে, 0 0 কেটে যাবে, 6 6 কেটে যাবে, 1 অনুপাত 1 অনুপাত 1। এটি হবে উত্তর। ঠিক আছে? তাহলে 7 নম্বর প্রশ্নে বলা হয়েছিল যে সমবাহু ত্রিভুজের তিনটি কোণের মানের অনুপাত কত? না, তিনটি কোণের মানের অনুপাত হবে 1:1:1। ঠিক আছে? এরপর দেখো পরের প্রশ্ন, বৃত্তের বৃহত্তম যাকে কি বলে? বলো, বৃত্তের বৃহত্তম যাকে কি বলে? ব্যাস বলে। দেখো আমি আগেই বলেছি যে যখন আমি যে প্রশ্নটি করাচ্ছি সেই প্রশ্নের সঙ্গে আরো কি কি প্রশ্ন হতে পারে, মানে কোন কোন প্রশ্ন রিলেটেড সেগুলোর আমরা আলোচনা করে নিব একেবারে। ঠিক আছে? তাহলে মনে করো আমি একটা বৃত্ত আঁকছি, এটি কেন্দ্র, এবার একটা বৃত্ত আঁকছি, বৃত্ত হলো না ঠিক মতো। ঠিক আছে? মনে করো তোমার ধরলাম কিন্তু এটি বৃত্তই বটে, মানে যদিও আমি হাতে আছি, কোনো কম্পাস নিয়ে করলে সুবিধা হতো। এটি একটি বৃত্ত। এখন এটি যদি বৃত্ত হয় তাহলে বৃত্তের কয়টি অংশ? বৃত্তের তো বিভিন্ন অংশ আছে, সেই বৃত্তের বিভিন্ন অংশগুলির নাম কি কি? না, যে বিন্দুকে কেন্দ্র করে বৃত্তটি আঁকা হলো আবার আঁকা হয় তাকে বলা হয় কেন্দ্রবিন্দু। কি বলা হয়? আচ্ছা, বৃত্ত আঁকার সময় যে বাঁকানো রেখাটা পাওয়া গেল, গোলাকার যে রেখা, তাকে বলা হয় পরিধি। তাকে বলা হয় পরিধি। কেন্দ্রবিন্দু থেকে পরিধি পর্যন্ত যে সরল রেখা তাকে বলা হয় ব্যাসার্ধ। তাকে বলা হয়। আবার পরিধি থেকে পরিধি পর্যন্ত কেন্দ্রবিন্দু গামী কিন্তু হওয়া চাই। কেন্দ্রবিন্দু গামী। ধরো পরিধি এখানে ধরো এ, এখানে বি, এ এবং বি বিন্দু দুটি পরিধির উপর দুটি বিন্দু বটে, এবং এ বিন্দুকে আমি দুটিকে যোগ করে দিলাম, সরলরেখা পেলাম, এটি নাম ধরো ও। তাহলে এবি কি হলো? আছে বলো, এবি কি হলো? যা হলো। এখন আমরা কিন্তু ব্যাস বলতে পারি না। তাহলে যা কাকে বলে বুঝতে পেরেছো? যা কাকে বলেছো? ধরো এবি একটি যা, এবার ধরো এখানে সিডিও একটি যা। যা তো অনেক অনেক হতে পারে। যদি বলে একটি বৃত্তের জায়ের সংখ্যা কত? অসংখ্য। একটি বৃত্তের জায়ের সংখ্যা কত? অসংখ্য।
একটি বৃত্তের কেন্দ্রবিন্দু সংখ্যা কটি? একটি। একটি বৃত্তের কেন্দ্রবিন্দু কিন্তু একটিই হবে। ব্যাসার্ধের মান কিন্তু একই হবে, ব্যাসও একই হবে, কিন্তু যা এর সংখ্যা অনেক হবে, অসংখ্য হবে। তাহলে সিডিও একটি যা, এবিও একটি যা। স্পষ্ট? বুঝতে পেরেছো তো? এখন আমি যদি বলি যে এবি একটি যা, সিডিও একটি যা, তাহলে এবি ব্যাস হলো, সিডি ব্যাস হলো না কেন? না, ব্যাস সেই যাকেই বলা হয় যে যাকে বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে যাবে। তাই যদি বলা হয় ব্যাস কাকে বলে? ব্যাসের সংখ্যা কি হবে? না, বৃত্তের কেন্দ্রবিন্দুগামী, মানে কেন্দ্রবিন্দু দিয়ে যাচ্ছে এমন যাকে বলা হয় ব্যাস। তাহলে আমরা যদি বলি যে সব ব্যাসেই যা, সব ব্যাসেই যা, কিন্তু সব যায়েই ব্যাস নয়। কথাটি সত্য না মিথ্যা? সত্য। তবে এটি একটি ব্যাস, মানে এটি যা হবেই হবে, যা তো বলে, কিন্তু এটি একটি যা, এ কিন্তু ব্যাস নয়। এই যাটি যদি কেন্দ্রবিন্দু দিয়ে যেত তাহলে তার নাম ব্যাস হতো। তাহলে ব্যাস এবং যায়ের মধ্যে পার্থক্যটাও নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে যা কাকে বলে? না, বৃত্তের পরিধির দুটি বিন্দুর সংযোজক রেখাকে যা বলে, ঠিক আছে? আর ব্যাস কাকে বলে? না, কেন্দ্রবিন্দুগামী যাকে ব্যাস বলে। আরেকটি অংশ এর নাম আছে চাপ। এই যে যা, সিডি একটি যা, এখন যদি এই সি বিন্দু থেকে বি পর্যন্ত যে পরিধির অংশ, এটি যদি পরিধির অংশ বলে, তো এই সম্পূর্ণ পরিধি, এই পরিধির যে বক্ররেখার যে অংশটা, এটাকে বলা হয় চাপ। কি বলা হয়? চাপ। তাহলে বৃত্তের আমরা কয়টি অংশের নাম পেলাম বলো? বলো। একটা হচ্ছে কেন্দ্রবিন্দু, কি পেলাম? কেন্দ্রবিন্দু। দুয়ে কি পেলাম? ব্যাসার্ধ। 3 নম্বরে কি পেলাম? ব্যাস। 4 নম্বরে কি পেলাম? যা। 5 নম্বরে কি পেলাম? পরিধি। 6 নম্বরে কি পেলাম? বৃত্তচাপ। তোমরা ক্লাস 6-এ পড়েছো, মানে এগুলি তোমাদের পরিচয় আমি করিয়ে দিলাম, তোমাদের পরিচয়টা আছে। ক্লাস 9-10 তোমাদের এই সম্বন্ধিত অঙ্ক থাকবে যে বৃত্তের ব্যাস এত হলে ওর পরিধি কত বা ওর ক্ষেত্রফল কত। তোমরা যখন সেই ক্লাসে পৌঁছিবে তখন এই সম্বন্ধিত অঙ্ক পাবে। তবে তার আগে তোমরা এইগুলি ভালোভাবে জেনে নিবে, ঠিক আছে? এরপর দেখো আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নটি হচ্ছে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত? আমরা তো এর আগে পড়লাম একটুক্ষণ আগে যে একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে একটি চতুর্ভুজের কয়টি কোণ থাকে? 4টি কোণের যোগফল কত হবে? 360 ডিগ্রি। কেন, কিভাবে হবে দেখো, আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। মনে করো এটি একটি ত্রিভুজ, এটি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের 3টি কোণের যোগফল কত? 180 ডিগ্রি। নিঃসন্দেহে আমরা তো শিখলাম একটু আগে, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন ধরো এটিকে যদি আমি এদিকে বাড়াই আর এটিকে যদি এদিকে বাড়াই, তাহলে কয়টি হলো? এদিকে ত্রিভুজটি আর এদিকে ত্রিভুজটি, হ্যাঁ হলো কিনা? তাহলে কয়টি ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা? দুটি। তাহলে এই ত্রিভুজটিরও 3টি কোণের যোগফল 180 ডিগ্রি, বলে কিনা? বলে বলো। ধরো আমি যদি এইটিকে একটু সাদা রং করে দিই, ধরো এই একটি ত্রিভুজ, এটিকে আমি রং করে দিলাম, একটি কালো ত্রিভুজ, আগেরটি কালো ত্রিভুজ, পরেরটি সাদা ত্রিভুজ। তাহলে কালো ত্রিভুজের 3টি কোণের যোগফল কত? 180 ডিগ্রি, হবে কিনা? হবে। আর এই সাদা ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি হবে, হবে কিনা? হবে। হবে। কারণ দেখো এই কোণ এবং এই কোণকে যোগ করলেই তো চতুর্ভুজের এই কোণটির মান পাওয়া গেল।
আবার সাদা ত্রিভুজের এই কোণটি এবং কালো ত্রিভুজের এই কোণটিকে যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে এই বড় কোণটি হলো। এবার এই কোণ তো এই কোণ রয়েছে, এই কোণ রয়েছে, তাহলে চতুর্ভুজের চারটি কোণ হয়ে গেল। তো চারটি কোণের যোগফল কত হলো? এদিকে 80 আর এদিকে 80 হয়ে গেল 360। বুঝতে পারলে? তাহলে একটি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত? একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এখন যদি বলে একটি পঞ্চভুজ, যদিও এটিতে নেই, তবু আমি কিন্তু শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে অ্যাডভান্স। পঞ্চভুজ মানে কি? পাঁচটি বাহুই সমান। ধরো এটি একটি পঞ্চভুজ, পাঁচটি বাহু সমান, তাহলে পাঁচটি বাহু সমান হতে বলে পঞ্চভুজ। আর বাহুগুলি যদি সমান হয়, এটি সমান হলো না, আমি সমান করে দিচ্ছি, ঠিক আছে? এবার মোটামুটি তোমার দেখতে পাচ্ছ পাঁচটি বাহু মোটামুটি সমান হলো কি না হলো বলো? এই যে পঞ্চভুজটি আঁকা হলো, এর পাঁচটি বাহুর দৈর্ঘ্যই কিন্তু সমান। যদিও সমান একুরেট নাই বা হলো, কিন্তু মনে করে নাও যে সমান। তাহলে এরকম মানে যে জ্যামিতিক চিত্রের পাঁচটি বাহু সমান তাকে কি বলা হয়? সুষম পঞ্চভুজ। কি বলা হয়? সুষম পঞ্চভুজ। তাহলে যদি বলে পঞ্চভুজ কাকে বলে? পাঁচটি বাহু দ্বারা সীমাবদ্ধ, ত্রিভুজের মতোই, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, অষ্টভুজ, সব ভুজের সংখ্যাটা একই রকম। তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে, চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলে, পাঁচটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে পঞ্চভুজ, ছটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ষড়ভুজ বলে। এখন যে ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত? 180 বলো। ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত? 180। চতুর্ভুজের চারটি কোণের যোগফল কত? 360। পঞ্চভুজের পাঁচটি কোণের যোগফল কত? বলতে পারবে না, কারণ তোমাদের সিলেবাসে এটা নেই, তোমাকে শেখানো হয়নি। আমি বলে দিচ্ছি আজকে। দেখো এই যে পাঁচটি কোণ আছে তো, খুব সোজা। দেখো খুব সোজা। আমরা যদি এখান থেকে আমি নাম দিচ্ছি এ বি সি ডি ই, এই পঞ্চভুজটির নাম হলো এ বি সি ডি ই। এখন যদি এ এবং সি যোগ করা হয় তাহলে এটি হলো একটা ত্রিভুজ, হলো কিনা? তাহলে এই ত্রিভুজটির এই কোণ আর এই কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে। হবে কিনা? হবে। এরপর এ থেকে বি যোগ করে দিলাম, তাহলে এটি একটি অন্য ত্রিভুজ হলো কিনা? বলো। হলো। এই ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি। আর একটা কালো রঙের ছেড়ে দিলাম, তাহলে একটা সাদা ত্রিভুজ, একটা ফোঁটা ত্রিভুজ, একটা কালো ত্রিভুজ। তাহলে কালো ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত হবে? 180। তাহলে এই পঞ্চভুজকে যখন আমরা কর্ণ টানলাম দুটো, তখন কয়টি ত্রিভুজে বিভক্ত হয়ে গেল? এক একটি ত্রিভুজের কোণের সমষ্টি কত? তিনটি ত্রিভুজের কোণের সমষ্টি কত হবে? মানে 180 কে 3 দ্বারা গুণ করতে হবে, 540 হয়ে গেল। এবার তোমার নিজেরাই পারবে যে ষড়ভুজের 6টি কোণের যোগফল কত। বলো কে পারবে? ষড়ভুজ, ধরো এবার একটা আমি ষড়ভুজ দিচ্ছি, ধরো এই
ধরো এটি হলো এটি হলো এটি হলো এটি হলো এটি হলো, ঠিক আছে? এটি হলো একটি ষড়ভুজ। কি হলো? 6টি ভুজ। দেখো 1 2 3 4 5 6টি বাহু। এই 6টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলের ক্ষেত্রে ষড়ভুজ বলে। এখন যদি বলে ষড়ভুজের 6টি কোণের যোগফল কত? বলো দেখি, কে পারবে? খুব সহজ, আমি যে নিয়মে করে দিয়েছিলাম। কর্ণগুলি টেনে দাও, কর্ণগুলি টেনে দাও। কয়টি ত্রিভুজের পরিণত হলো? একটি ত্রিভুজের 3টি কোণের যোগফল কত? 4টি ত্রিভুজের কোণগুলির যোগফল কত হবে? 180 কে তার মানে কত হবে? 700। বুঝতে পারলে তো? ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি, চতুর্ভুজের 4টি কোণের যোগফল 360 ডিগ্রি, পঞ্চভুজের 3টি কোণের যোগফল 540 ডিগ্রি, ষড়ভুজের 6টি কোণের যোগফল 720 ডিগ্রি। বুঝতে পারলে? হ্যাঁ। এরপর দেখো পরের প্রশ্ন। একটা বাহু দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। ধরো 1 2 3। একটা 4 সেন্টিমিটার। 1 2 3 4। একটা 5 সেন্টিমিটার। 1 2 3 4 5। এই বাহুগুলি দিয়ে একটা ত্রিভুজ আঁকা সম্ভব হবে কি না হবে? হবে। কেন হবে না? এক্ষেত্রে নিয়ম আছে যে দুটি ছোট বাহু আছে তো তাদের যোগফলটা যদি তৃতীয় বাহু অপেক্ষা বেশি হয় তাহলে আঁকা সম্ভব। তাহলে এটিতে অঙ্কন করা যাবে, যেহেতু ছোট ছোট দুটি বাহু দৈর্ঘ্য কত? 3 যোগ 4 সমান হচ্ছে 7, আর তৃতীয় বাহু দৈর্ঘ্য হচ্ছে 5। তাহলে এই তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে, বেশি হতে হবে। তাহলে ত্রিভুজ অঙ্কন করার শর্তটি কি শিখলাম আমরা? যদি ছোট দুটি বাহুর দৈর্ঘ্যের যোগফল, বলো, তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব। যেমন 2 3 5। ধরো 2 3 5। এই ধরো এটা 2 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার। 3টি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে। এটি দিয়ে ত্রিভুজ আঁকা কি সম্ভব? বলো না, কখনোই হবে না। ত্রিভুজ আঁকতেই পারবে না, কারণ ছোট দুটি বাহুর যোগফল কত? 3 আর 2 5 হয়। 3 এবং 2 যোগ করলে 5 হয়। তৃতীয় বাহু দৈর্ঘ্য 5, তাহলে বড় কই হলো? তৃতীয় বাহু অপেক্ষা, বলো, তৃতীয় বাহু অপেক্ষা দুটি বাহুর যোগফল বেশি হতে হবে। মানে এটি বেশি হতে হবে, এটি বেশি হতে হবে, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব। সমান হলেও হবে না, আবার কম হলে তো হবেই না। ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি 1 থেকে 10 পর্যন্ত সব অঙ্কগুলিরই আমরা সমাধান শিখে নিলাম যে কিভাবে করা হবে এগুলো। এবং এই অঙ্কগুলি ছাড়াও আমি কিন্তু বলছি না কখনোই যে তোমাদের পরীক্ষাতে এই প্রশ্নগুলি থাকবে। তবে হ্যাঁ, একটি কথা, এই প্রশ্নগুলি তোমরা যদি ঠিক মতো ভাবে বুঝে থাকো তাহলে যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা সেটা লিখতে পারবে। আশা করি তোমরা যা কিছু বোঝানো হলো সব বুঝে গেছো। তাহলে আমরা ক্লাসটি এখানে শেষ করছি। ক্লাসটি শেষ করার আগে সবাইকে তোমাদের অনেক অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা জানাচ্ছি। আর দর্শকবৃন্দ, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, ক্লাসটি কেমন করে আমি উপস্থাপনা করতে পারলাম, যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।